চুক্তি হলো বা কি কি আলাপ হলো, এবং বিস্তারিতভাবে আমরা দেশবাসীও জানতে পারবে যে কি প্রোগ্রেস হলো এই দুই দেশে। স্পিকার, বাজেট নিয়ে তো অনেক কথা হলো, অনেক ফ্যাক্টস ফিগার্স নিয়ে কথা হলো, অনেক আর্গুমেন্ট হলো, স্পেকুলেশন হলো, ঠিক হবে কোনটা বাস্তবে হবে। আমি কিছু স্পেসিফিক ব্যাপারে যেতে চাই মাননীয় স্পিকার। আমি বাজেটে লক্ষ্য করলাম প্রায় 41 লক্ষ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ডে কেয়ার, ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য ইকুইপমেন্ট আনার ট্যাক্স মৌকুফ, স্টার্টআপ সাপোর্ট, মশলা দাম কমানো, চিকিৎসা খাত বিশেষ করে ক্যান্সার, হার্ট, চোখের ব্যাপার, ওষুধ শিল্পকে কমিয়ে আনা। আই ওয়াজ ওয়ান্ডারিং যে এই বাজেটটা যখন মাননীয় অর্থমন্ত্রী লিখেছেন, তার সাথে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী অ্যাডভাইস ছিল এবং যারা যারা ছিলেন তাদের মাইন্ডসেটটা কি ছিল। মাননীয় স্পিকার, আমি মাইন্ডসেটটা দেখতে পেয়েছি ফর দ্য পিপল, ওয়েলফেয়ার অফ দ্য স্টেট। আমি এই বাজেটের মধ্যে একটা মেসেজ দেখেছি, দ্যাট উই কেয়ার অ্যান্ড পিপল ম্যাটার। নাও দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ডিক্টেটর, একটা স্বৈরাচার, আর একটা জনগণের সঙ্গে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা স্টেট করেন, মানে এর উপরে তো সিভিলাইজেশন হয় না, তার সবচেয়ে বড় পিলার দুইটা ছিল, একটা ছিল জাস্টিস, আর একটা ছিল হিউম্যানিটি। সেই হিউম্যানিটির মধ্যে রুল অফ ল ছিল। অবশ্যই আলহামদুলিল্লাহ অত বড় নেতা, পৃথিবীর সবচেয়ে বিশ্ব মহামানব উনি, ওনার মতো রুল অফ ল তার পৃথিবীর কোনো দেশে আসবে না, সেখানে অবশ্যই আমাদের ঘাটতি আছে। কিন্তু এই যে ইন্টেনশনটা, এই যে জাস্টিসের ইন্টেনশন, এতিমদের জন্য, মহিলাদের জন্য, ডিস্ট্রেসড মানুষের জন্য, ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষের জন্য, এই যে চিন্তাটা, ইনশাআল্লাহ আল্লাহ জানি আমাদের এখানে এই বরকতটা নিয়ে আসে। আমি এটাই চিন্তা করি, আমি এটাকেই রেসপেক্ট করি। মানে স্পিকার, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার যখন এই গুড ইন্টেনশন থাকে, যেমন সেই সময় মদিনা স্টেট তারপর 700 ইয়ার্স সারা পৃথিবী রুল করেছেন, এবং যেইভাবে মেরিটোক্রেসি উপরে চলে আসছে, সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় বড় সায়েন্টিস্ট আমাদের মুসলিম বিশ্ব থেকে আসছিল। এবার আমরা এই বাজেটে এরকম প্রভিশনও আমাদের রাখা উচিত, যাতে মেরিটোক্রেসি অটোমেটিক উপরে আসতে পারে। আজকে বাংলাদেশে একটা ছোট্ট এক্সাম্পল দেয়, মেবি ট্রিভিয়াল, কিন্তু আজকে যারা ইয়াং জেনারেশন বা আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন, দেখবেন একটা নতুন ছেলে আসছে নাহিদ রানা নামে। এই ছেলেটা আজকে পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট বলার, তাকে আমরা সেইখান থেকে নিয়ে আসতে পারছি বিকজ অফকোর্স আমাদের ওই সিস্টেমে একটা মেরিটোক্রেসি ছিল। আই এম শিওর বাংলাদেশের কোনায় কোনায় এরকম হাজার হাজার বিভিন্ন সেক্টরে নাহিদ রানা আছে, যাদেরকে আমাদের নিয়ে আসতে হবে। মানে স্পিকার, আরেকটা ব্যাপার, যেহেতু আমি মদিনা সনদে বা মদিনা স্টেটের কথা বলেছি, সেখান থেকে আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হলো আমাদের এত বড় একটা ইকোনমি। একবার জামাতের আমার অপোজিশনের একজন লিডার কারেক্টলি বলেছিলেন, আমি যদি উনি ভেঙে বলেননি, জাকাতের কথা। জাকাত ইজ দ্য পিলার অফ দ্য ইসলামিক ইকোনমি, এবং জাকাত ইজ ইন্টেগ্রাল পার্ট। জাকাত গিভস প্রোটেকশন। আমরা বাংলাদেশের জাকাতটা একটা হিডেন ইকোনমি, আমরা কেউ বলতে পারি না কত টাকা জাকাত দেওয়া হয়। হ্যাঁ, সরকারের আছে জাকাত নেওয়ার একটা ওয়ে আছে, বাট সেটা খুব মিনিমাল। আমি মনে করি বাংলাদেশে মাননীয় স্পিকার একটা ডাটাবেস থাকা উচিত, প্রত্যেকটা নির্বাচনী আসনে কারা জাকাত নিতে পারে সেই নামগুলি একটা ডাটাবেসে রাখা উচিত, যাতে করে আমরা যেই জাকাত দিতে চাই, ইভেন কি প্রবাসীরাও যদি জাকাত দিতে চায়, তাহলে ওই ডেটাবেস অনুসারে তারা ওই জাকাতটা পৌঁছে দিতে পারে। বেশি হলে কত হবে, 50 লাখ 60 লাখ মানুষ আছে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে, যদি 20,000 করে আমরা ধরি, কিন্তু এতে কি হবে, উই মাস্ট প্রমোট দ্য জাকাত। যেমন আগেই বললাম, জাকাত আমাদের ইকোনমির অনেক বড় টিঙ্কার পার, এবং নিশ্চয়ই মানুষ জাকাত দেয়। জাকাতের বাদও দেখেন আপনি মসজিদ মাদ্রাসা যে হয়, নিশ্চয়ই মুসলমানরা দান করে, তাই তো হয়। মানুষ জাকাত দিতে চায় কিন্তু পারে না। আপনি নর্মাল ওয়েবসাইট দেখেন না মানুষ স্পিকার, হোয়াট ওয়েবসাইট সেলস? ইট ডাজন্ট সেল প্রোডাক্ট, ইট সেলস কনভিনিয়েন্স। আজকে যদি এরকম ওয়েবসাইট আমাদের থাকে, যেখান থেকে বা অ্যাপ থাকে, যেখান থেকে তাদের কাছে কার্ড থাকে, তাদেরকে আইডেন্টিফাই করতে পারি, অনেক প্রবাসী মানুষ আছে। আমি সব মাননীয় প্রধানমন্ত্রী ইংল্যান্ডে ছিলেন, দেখবেন আমরা ইংল্যান্ডে আপনার টিভিতে দেখতাম 1 ঘন্টার মধ্যে বাংলা চ্যানেলে সিলেটে কোন একটা মসজিদে হাজার হাজার পাউন্ড তারা বের করে ফেলতো। ওয়াই? বিকজ অফ অ্যাক্সেসিবিলিটি। আমার মনে হয় যারা জাকাত প্রাপ্য তাদেরকে আমাদের এই সুযোগ করে দেওয়া উচিত, যাতে জাকাতটা আরো অনেক পপুলার হয়। অ্যাট দ্য সেম টাইম আমি প্রপোজ করব যে একটা জাকাত টেলিভিশন যাতে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, যাতে বাংলাদেশে যারা জাকাত নিতে পারে, যারা প্রাপ্য, তাদেরকে আমরা জাকাত যারা দিতে পারে সেই জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে পারি। এখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অনেকে ইচ্ছা করলেও দিতে পারে না। জাকাতের সাথে আরেকটা কথা আমার একজন মাননীয় সংসদ সদস্য বলে গেলেন, রিবা বা সুদের কথা। এটাও আমাদের একজন বলে গিয়েছিলেন, আমাদের মাননীয় সংসদ সদস্য জামাত ইসলামের, উনিও বলে গিয়েছিলেন। আমি কারেক্টলি বলি, আমি জানি এই কথা বললে হয়তো আমাকে অনেকে প্রোগ্রেসিভ মনে করবে না, ইটস ট্রু, এটা হতেই পারে, বিকজ আমরা এমনভাবে কনভেনশনাল ব্যাংকিং বা শাইলক সিস্টেমে আমরা যেভাবে ঢুকে গিয়েছি, এটা আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না। কিন্তু এটা সত্যি কথা যে পৃথিবীতে এখন ইসলামিক ব্যাংকিং ইজ দ্য ট্রেন্ড। আপনি ইংল্যান্ডে যান, এটা সত্যি কথা, আপনি ইংল্যান্ডে যান, আপনি আল রাজি ব্যাংক, মেই ব্যাংক, আহালি ব্যাংক, গেট হাউস, ইসলামিক ব্যাংক অফ মালয়েশিয়া, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়াতে ছিল, সেখানেও আমি বিবিসি একটা নিউজ দেখেছি আবার ইসলামিক ইকোনমি অ্যান্ড
ইসলামিক শিল্প। উই মাস্ট প্রমোট ইসলামিক ব্যাংকিং। এক ইসলামিক ব্যাংক ডাকাতি হয়ে গেছে এই কারণে, যেটা আমার এক ভাই বললেন ওখানে দাঁড়িয়ে, ইসলামী ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে বিকজ ডাকাত খারাপ ছিল। That's it. But Islamic banking is the biggest solution. সারা পৃথিবী ইসলামিক ব্যাংকিং এর দিকে যাচ্ছে এবং সরকারের তরফ থেকে আমাদের এই ইসলামিক ব্যাংককে প্রমোট করা উচিত। বিকজ কেন? বিকজ আমরা ডিভাইন ব্লেসিং এ বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ইসলামিক ব্যাংকিং যত প্রমোটেড হবে বাংলাদেশে, ইসলামী হবে, আল্লাহ তাআলার সেই রহমত ডিভাইস ব্লেসিং আমাদের উপরে আসবে। এবং ইনশাআল্লাহ আমার এক ভাই বলেছিলেন বেশ কিছুদিন আগে, আমি নাম বলবো না, উনি বলেছিলেন যে আমরা সিঙ্গাপুর বা কোরিয়া বা সোল হতে হবে। আপনারা যদি সুইসাইড রেট দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে পৃথিবীর সেকেন্ড আর থার্ড সুইসাইড রেট সবচেয়ে বেশি হলো কোরিয়াতে। সো আমরা ডেভেলপমেন্টের সাথে শান্তি চাই, আমরা ডেভেলপমেন্টের সাথে ডিভাইন ব্লেসিং চাই, আমরা ডেভেলপমেন্টের সাথে আল্লাহ তাআলার রহমত চাই, যাতে আমরা শান্তিতে থাকতে পারি বাংলাদেশে। মাননীয় স্পিকার, একটা কথা তো রাইটলি চলে আসে, যেই কথাটা বারবার বলে, স্পেশালি আমাদের অপোজিশন থেকে বলা হয় বাজেট নিয়ে, যে এই বাজেট কি আমরা রিকভার করতে পারবো কি পারবো না, বা আমরা কি যে পরিমাণ অর্থ আমাদের রিকভার, বিকজ এনবিআর ডাজন্ট হ্যাভ আ গুড ট্র্যাক রেকর্ড। এটা একদম দিবালোকের মতো সত্য। আমার দাঁড়িয়ে বললে তো হবে না যে না আমরা এটা করতে পারবো, এনবিআর ট্র্যাক রেকর্ড ভালো না, কিন্তু এটা মানতে হবে এনবিআর এর ট্র্যাক রেকর্ড কবে ভালো না? এনবিআর এর ট্র্যাক রেকর্ড তখন ভালো না যেই 17 বছর দেয়ার ওয়াজ স্টেট প্যাট্রোনাইজড করাপশন ইন দিস কান্ট্রি, তখন এনবিআর রেকর্ড ভালো না। যখন এই বাংলাদেশে বাজেটই করা হতো সেই দরবেশ লোটাস কামালের একটা গ্রুপ মিলে, যাদের কাজই ছিল কিভাবে আমরা বাংলাদেশকে লুট করব, এবং যেহেতু তাদের লুটের প্রসেসটা যাতে খুব সিম্পল হয়, যে পাইপলাইনটা এনবিআর এর ডাইরেক্টর থেকে আরম্ভ করে যে প্রসেসটা, তারা সবাইকে করাপ্টেড করতো। আর জনগণকে কি দেখানো হতো? জনগণকে দেখা হতো পদ্মা সেতু, 20,000 কোটি টাকার সেতু, যেটা 40,000 কোটি টাকা দিয়ে বানিয়ে একটা সিম্বল অফ অ্যারোগেন্স। ঠিক যেমন মমতাজ আর তাজমহল অনেকে বলে সিম্বল অফ লাভ, আমিও সেটাকে বলতাম শাহজাহান সাহেবের সিম্বল অফ অ্যারোগেন্স, যে কারণে সেই সময় সব ধ্বংস মানুষের হাত কেটে দেওয়া হতো, কিন্তু উনি ওটা নিয়ে ব্যস্ত ছিল। সো আমি মনে করি যে এই সরকার, যে আগের যে সরকার ছিল তার সাথে যখন আমরা তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকারের সাথে কম্পেয়ার করবো, কারণ তারাই আমাদের আগের সরকার, তো সেই সরকারের যে সিস্টেম আর আজকের যে সিস্টেম, হ্যাঁ বিরোধী দলের অনেক কথা হয়েছে যে হয় খুন আছে, ধর্ষণ আছে, কিন্তু একটা কথা বলি, আপনারা গত 4 মাসের কোন পত্রিকা খুলে একটা ব্যাংক লুটের খবর আপনারা দেখাতে পারবেন না। গত 4 মাসে আপনারা কোনো ধরনের পলিটিক্যালি প্যাট্রোনাইজ, আপনি যদি লাইব্রেরিতে যে শুধুমাত্র আওয়ামী লীগের প্রথম 6-7 মাসে দেখেন, অতদিনেই কিন্তু বেসিক ব্যাংক খাওয়া ওই বাচ্চু সাহেব আরম্ভ করে দিয়েছিল সেপ্টেম্বর মাসে। তো সুতরাং হ্যাঁ, বেনিফিট অফ দ্য ডাউট আমাদেরকে দেন ইনশাল্লাহ, যেহেতু আমাদের নিয়ত ভালো, যেহেতু আমরা একটা ওয়েলফেয়ার স্টেট করার চেষ্টা করছি, সেহেতু ইনশাল্লাহ আপনারা যদি সবাই একসাথে থাকেন, আমরা তো সবাই আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেই পর্যন্ত আসছি, লেটস নট ডু পলিটিক্স উইথ বাজেট। আমরা বাজেটটাকে ন্যাশনাল ইস্যু বানিয়ে সবাই চেষ্টা করি যে সামনে আমরা কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে কিছু কথা বলি, ভেরি ইম্পর্টেন্ট, ভোলা নিয়ে কথা বলা। মাননীয় স্পিকার, হাফিজ সাহেব থাকলে রিলেট করতে, উনি ভোলার মানুষ থাকতে। মাননীয় স্পিকার, একটা বাড়ি, সরি হাফিজ সাহেবকে, সরি স্পিকার সাহেব, থ্যাংক ইউ, সো সরি, আমি শিওর আপনি চিনেন ওনাকে, বাট আমার বলাটা ভুল হয়েছে। আন্ডারস্ট্যান্ড, উই আর মেম্বার অফ পার্লামেন্ট, থ্যাংক ইউ। আমি বলতে চাচ্ছিলাম, একটা বাড়িতে যদি 3টা বাচ্চা কাচ্চা থাকে, বা 3জন বাচ্চা থাকে, 3জন সন্তান থাকে, আর একজন সন্তান যদি অঙ্কে ভালো হয়, বাবা মা তার জন্য একটা এক্সট্রা টিচার দেয়। তার মানে এই না বাবা মা অন্য কাউকে অপছন্দ করে, বাট ওই মেরিটটাকে সম্মান করে। মানে স্পিকার, আমার ভোলাতে 1.3 ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস আছে। আমাকে একটু অঙ্কের টিচারের মতো আলাদা করে দেখা উচিত, বিকজ আই অ্যাম ইন্টেলিজেন্ট অ্যান্ড আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু বিকাম আ ডক্টর অর ইঞ্জিনিয়ার ইন ফিউচার। আমি গ্যাসে পরিপূর্ণ, আপনি আমাকে ভ্যালু করেন। আজকে ভোলা ব্রিজ, আজকে আমি মন্ত্রীদের পিছে ঘুরি, কাউকে বলে আমাকে একটা এয়ারপোর্ট দেন, কাউকে বলে আমি একটা তেল দেয়, কাউকে বলি আমাকে একটু এয়ারপোর্ট করে দেন, আমাকে বিশ্ববিদ্যালয়, এবং আমার ভোলা ব্রিজ সেতু। অনেকেই এটা কনফিউশন যে এই বাজেটের মধ্যে কেন ভোলা বরিশাল সেতুর কথা আসলো না। আমি মনে হয় কয়েকবার আমার সেতু মন্ত্রী সাহেবকে ফোন করেছি, জানতে চেষ্টা করেছি, উনি আমাকে আশ্বস্ত করেছে ডিপিপি অনুমোদন হবে, তারপর G2G অথবা পিপি আদল হবে, বা এটা কবে হবে আমি জানতে চাচ্ছি। এয়ারপোর্ট আমি ভোলাবাসীর জন্য ঢাকা আসার জন্য চাচ্ছি না, বিকজ ওয়ান্স এই ইনফ্রাস্ট্রাকচার, যে নদী ভাঙানোর জন্য আমাদের আলী সাহেবের পিছু ঘুরি, মন্ত্রীদের আমার পিছু ঘোরা উচিত। আই এম সিটিং অন গোল্ড মাইন, 1.3 ট্রিলিয়ন কিউবিক মিটার, মন্ত্রী আমার পিছে ঘুরবে পার্থ ভাই। ভোলার মানুষের ঘুম ভাঙবে হেলিকপ্টারের আওয়াজে, বিলিয়নিয়ার আসবে ভোলাতে। আমি ভোলাকে তো সেভাবে চাই, ভোলা মাস্ট বি দ্য ওয়ার্কশপ অফ বাংলাদেশ, ভোলা মাস্ট বি দ্য তামিলনাড়ু অফ ইন্ডিয়া, ভোলা মাস্ট বি দ্য শোজ অফ চায়না, ভোলা মানুষ দ্য সেলানাগর অফ পেনাং অফ মালয়েশিয়া। আপনারা ভোলাকে আলাদা ভোলা ডেভেলপমেন্ট কমিটি করেন। আমার হাসপাতালের জন্য ভোলার জন্য ঘুরতে হচ্ছে, আমার একটা এয়ারপোর্ট তো সম্ভবই না, আমার বলে দিচ্ছে টাকা পয়সা নাই, এয়ার স্ট্রিপ যদি। আমি কেন চাচ্ছি, যাতে একটা বিদেশি যখন ইনভেস্ট করতে আসে,
তখন সেই ইনফ্রাস্ট্রাকচারের কথা জিজ্ঞেস করে। আমি ভোলা আর ঢাকায় আসার জন্য প্লেন চাই না, আমি এই জন্য চাচ্ছি তারা জিজ্ঞেস করে হসপিটালের কি অবস্থা, ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা, স্কুল কলেজের কি অবস্থা, সব ভোলা ব্রিজের কি অবস্থা, এই যে ভোলা ব্রিজ সেতু, আমাদের সেতুটা, এটা কবে হবে, বাজেটে কেন না? আমি মাননীয় অর্থমন্ত্রীকে রিকোয়েস্ট করবো আপনি একটু ভেঙে বলে দিবেন যে কেন নাই, কি হতে পারে, কবে হতে পারে, আপনার স্পিচ যখন হবে। তো এই পুরো জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ভোলাকে আপনারা ইউজ করেন। ভোলা কুড বি দ্য হার্ট, ভোলা কুড বি দ্য মানে হার্ট অফ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। আর এই কারণে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক দরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে ভোলা ডেভেলপমেন্ট কমিটি নামে একটা কমিটি যদি করে ভোলাকে আলাদা বরাদ্দ বা ভোলার আলাদা জিনিসগুলো, এবং আমাকে যদি, যেহেতু আমি সরকারের পার্ট না, আমি কোনো মন্ত্রী না বা আমার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নাই, আমাকে এরকম একটা অ্যাক্সেসিবিলিটি করে দেওয়া যাতে আমি আমার কাজগুলি খুব তাড়াতাড়ি বের করে নিয়ে আসতে পারি। মাননীয় স্পিকার, আমি আর বেশি সময় নিব না। আমি আবার সরকারকে এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আমি কংগ্রাচুলেট করি। এবং আমরা দেশবাসী এবং আমরা সবাই বসে আছি যে এই চুক্তির ডিটেলসগুলি আমরা ইনশাল্লাহ কবে জানবো, যাতে করে আমরা ডিটেলস আলাপ করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ।